শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড পয়েন্টটি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে এই প্রশ্নটি শেয়ার করব, সেই প্রশ্নটিকে আমরা চিনব হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। এই প্রশ্নটি 2025 সালে যারা নবম শ্রেণীতে এবং 2025 সালে যারা দশম শ্রেণীতে উভয়ই দেখতে পারো। শুধু পার্থক্য হচ্ছে যারা 2025 সালে নবম শ্রেণীতে তারা এই 10টি গ্যাপ ফিল আপ করে 5 পাবে, কিন্তু 2025 সালে যারা দশম শ্রেণীতে তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে, তবে এই প্রশ্নটি তোমাদের জন্য হুবহু থাকবে, এই প্যাটার্ন অনুযায়ী থাকবে। তবে তোমরা 10টি গ্যাপ ফিল আপ করলে তোমরা 10-এ 10 পাবে, কিন্তু নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে 5। এই হচ্ছে পার্থক্য। তাছাড়া এই টাইপের প্রশ্ন, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই উইথ ক্লোজ, এই যে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, এই জাতীয় প্রশ্ন শর্ট সিলেবাসেও আছে। আবার যারা নবম শ্রেণীতে 25 সালে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে তাদের জন্যও আছে। তাহলে এই ক্লাসটি তোমরা নবম এবং 2025 সালের নবম এবং দশম উভয়ই দেখতে পারো। আসো আমরা ক্লাসটি শুরু করে দিই। তো ক্লাসটি শুরু করার আগে এই শব্দগুলো আমরা একটু যদি চিনে আসি। ইলিগাল, অবৈধ, অর্থাৎ কোনো কিছুর গুণ প্রকাশ করবে, এটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আনটাইমলি, অসময় উপযোগী, এটিও কোনো কিছুর গুণ প্রকাশ করবে, এটিও অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আমরা দুটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড পেয়েছি। কজ, কোনো কিছুর কারণ হওয়া, ভার্ব, এটি ভার্ব। আনঅ্যাওয়্যার, অসাবধান, অসাবধানবশত, যারা অসচেতন, এটি গুণবাচক শব্দ, কোনো কিছুর গুণ প্রকাশ করবে, এটি অ্যাডজেক্টিভ। রিসেন্টলি, সাম্প্রতিককালে, অর্থাৎ এটি অ্যাডভার্ব। ডেথ, মৃত্যু, নিঃসন্দেহে নাউন। আনলাইসেন্সড, অর্থাৎ লাইসেন্সবিহীন, তাহলে এটি কোনো কিছুর গুণ প্রকাশ করবে, এটি অ্যাডজেক্টিভ। ভায়োলেশন হচ্ছে অবজ্ঞা, কোনো কিছু না মানা, অর্থাৎ তাহলে এটি হচ্ছে নাউন ওয়ার্ড। আর আনস্কিলড, অর্থাৎ কোনো কিছুতে অদক্ষ, এটিও গুণ প্রকাশ করেছে, এটিও অ্যাডজেক্টিভ। এই কয়টা শব্দ আমরা জেনে নিলাম। এখন আমরা নিয়মের সাথে সাথে এই প্রশ্নটি সমাধান করব। আসা শুরু করে দিই। রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ ড্যাশ বিকাম আ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। সড়ক দুর্ঘটনা হয়ে পড়েছে আর রেগুলার ফেনোমেনন, একটি নিত্য নৈমিত্তিক ঘটনা, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এখন প্রশ্ন হচ্ছে এই গ্যাপে আমরা লিখব কি? গ্যাপের লেখার নিয়মটি খুবই চমৎকার। অক্সিলারি ভার্ব ও মেইন ভার্বের মাঝে গ্যাপ থাকে, যখন গ্যাপ থাকে, এই আমাদের অক্সিলারি ভার্ব, এটি আমাদের মেইন ভার্ব, তার মাঝখানে গ্যাপ, তখন উক্ত গ্যাপে সাধারণত অ্যাডভার্ব বসে। এইখানে আমরা লিখব একটি অ্যাডভার্ব। নিচে আরেকটু আছে, অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড ও মেন ভার্বের মাঝে সাধারণত যে সকল অ্যাডভার্বগুলি বসে থাকে সেগুলো হলো জাস্ট, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, অলওয়েজ, এভার, নেভার। এই শব্দগুলো সাধারণত অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং মেন ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে সেখানে বসে থাকে। তাহলে এইখানে আমরা একটি অ্যাডভার্ব লিখব। একটি মাত্র অ্যাডভার্ব আমরা পেয়েছিলাম, রিসেন্টলি। সাধারণত তোমরা একটা সূত্র মনে রাখো, একটা নিয়মটা মনে রাখো, যে সকল ওয়ার্ডের সাথে শেষে এলওয়াই যুক্ত থাকে তারা সাধারণত অ্যাডভার্ব হয়। এলওয়াই যুক্ত থাকলেই অ্যাডভার্ব হবে তা নয়, তবে 100টি অ্যাডভার্ব খুঁজে পেলে দেখবে তোমরা 90 থেকে 95টি শেষে এলওয়াই যুক্ত আছে। আবার এই শব্দটিকে আমি অ্যাডজেক্টিভ বলেছি, এখানেও কিন্তু এলওয়াই যুক্ত আছে। মুষ্টিমেয় কিছু শব্দ আছে যেই শব্দগুলোর শেষে এল ওয়াই থাকা সত্ত্বেও তারা অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো এইরকম আমি একটি শব্দের লিস্ট দেখাবো যারা এল ওয়াই যুক্ত হওয়া সত্ত্বেও তারা অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়। আজকে আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দেবো, তোমরা পড়ে নিও। মোস্ট কমন ওয়ার্ডের লিস্ট দিয়ে দেবো যারা এল ওয়াই থাকা সত্ত্বেও অ্যাডজেক্টিভ হবে। আর আমরা বললাম যে এল ওয়াই থাকলে সাধারণত সেই শব্দটি অ্যাডভার্ব হয়। এই শব্দটিকে আমরা প্রথমেই আজকে বলেছিলাম এটি অ্যাডভার্ব। তাহলে খেয়াল করো, রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি বিকাম আ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। সড়ক দুর্ঘটনা ইদানিং আমাদের দেশে একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে পড়েছে। ইদানিং মানে সাম্প্রতিক কালে, রিসেন্টলি। তাহলে আমাদের প্রথম উত্তরটি হচ্ছে রিসেন্টলি, আমরা লিখে দিলাম রিসেন্টলি। তারপরে অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনার ফলে, ম্যানি পার্সনস, অনেক মানুষ, ফল আ ভিকটিম টু, যারা শিকারে পরিণত হয়, টু ড্যাশ ডেথ। খেয়াল করো, এটি হচ্ছে টু, ডেথ এটি হচ্ছে নাউন, মৃত্যু এটি একটি নামবাচক শব্দ, তাহলে এটি নাউন। তাহলে টু একটি প্রেপোজিশন, এটি একটি নাউন। নিয়মটি হচ্ছে, সুন্দর করে আমরা নিয়ম দেখে নেব, কিন্তু প্রেপোজিশনের পর যদি গ্যাপ থাকে, প্রেপোজিশনের পর যদি নাউন থাকে, খেয়াল করো এই প্রেপোজিশন, এই হচ্ছে আমাদের নাউন। তারপরে বলছে এবং প্রেপোজিশন ও নাউনের মাঝে যদি গ্যাপ থাকে, এ আমাদের প্রেপোজিশন, এ আমাদের নাউন, এর মাঝখানে একটি গ্যাপ আছে, তবে উক্ত গ্যাপে সাধারণত অ্যাডজেক্টিভ বসে।
তাহলে এইখানে আমাদের কি বসবে? একটি অ্যাডজেক্টিভ বসবে। এবার আমরা বাংলা করে উত্তরটি লিখে ফেলব। অ্যাজ আ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনার ফলে ম্যানি পারসনস ফল ভিকটিম টু, অনেক মানুষ শিকার হয় টু আনটাইমলি ডেথ, অসময়োচিত মৃত্যুর, অসময় উপযোগী মৃত্যুর শিকার হয়। কারণ দুর্ঘটনা তার বয়স বুঝে হয় না। একটি ১০ বছর ৫ বছরের শিশু যার সামনে সারাটি জীবন পড়ে আছে, তাকে আমরা কি বলবো? আনটাইমলি ডেথ, অর্থাৎ অসময়ে মৃত্যু। তাহলে এই অ্যাডজেক্টিভটি আমাদের এখানে বসবে এই নিয়ম অনুসারে আমরা এইখানে আনটাইমলি লিখে দেব। উত্তর আমরা লিখে দিলাম আনটাইমলি। তারপরে ইট ইজ রিপোর্টেড দ্যাট, রিপোর্ট করা হয় যে, বলা হচ্ছে যে, মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস, অধিকাংশ দুর্ঘটনা ঘটে বিকজ অফ, কারণে, দ্য ড্যাশ অফ দ্য ট্রাফিক রুলস, দ্য ড্যাশ অফ দ্য ট্রাফিক রুলস। তাহলে এইখানে আমরা একটা শব্দ লিখব। কি শব্দ লিখব? খুব চমৎকার নিয়ম আছে এটির জন্য। আমি নিয়মটি দেখেই বর্ণনা করব যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। আর্টিকেল দা এবং প্রিপজিশন অফ এর মাঝে যদি গ্যাপ থাকে তবে উক্ত গ্যাপে নাউন বসে। খেয়াল করো, এ আমাদের আর্টিকেল দা, এ আমাদের প্রিপজিশন অফ, আর এইখানে দেখো একটি গ্যাপ, এখানে এই কথাটা বলা হয়েছে। আর্টিকেল দা এবং প্রিপজিশন অফ এর মাঝে যদি গ্যাপ থাকে তবে উক্ত গ্যাপে নাউন বসে। তাহলে এখানে একটি নাউন বসবে। তাহলে এই যে দেখো দুটি নাউন আমরা পেয়েছিলাম, মনে আছে? একটি ডেথ আর একটি ভায়োলেশন। এখানে আমরা ডেথ অর্থাৎ মৃত্যু বসালে বাক্য হবে না কিন্তু। বিকজ অফ দ্য ডেথ অফ ট্রাফিক রুলস নয়, বিকজ অফ দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, অর্থাৎ যানবাহনের যে নিয়মকানুন, অর্থাৎ যানবাহন চলাচলের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনকে যারা ভায়োলেশন করে, অবজ্ঞা করে বা না মানে, তাদের কারণে। তাহলে আমরা উত্তরটা লিখে দেব ভায়োলেশন। আশা করি আমরা নিয়মটা দেখে দেখে বুঝতে পারছি, আমরা লিখতে পারছি। এবার আসো, এই পর্যন্ত আমরা পড়েছি বাই ড্যাশ ড্রাইভার্স। আবার খেয়াল করো, এ আমাদের বাই একটি প্রিপজিশন, এই ড্রাইভার্স এটি হচ্ছে নাউন। প্রিপজিশন আর নাউনের মাঝখানে গ্যাপ, এইখানে পড়েছিলাম বি নাম্বার গ্যাপে, মনে আছে? এ আমাদের প্রিপজিশন, এ আমাদের নাউন। প্রিপজিশন এবং নাউনের মাঝখানে আমরা কি বলেছিলাম? একটি অ্যাডজেক্টিভ। সেম জিনিস, বাই প্রিপজিশন ড্রাইভার্স নাউন। তাহলে এখানে আমরা একটি প্রিপজিশন লিখবো। তাহলে বাই ড্রাইভার্স, ড্রাইভারের দ্বারা, কিন্তু কোন জাতীয়, যে গুণবাচক শব্দ অ্যাডজেক্টিভ, কোন জাতীয় ড্রাইভার? বলছে আনস্কিল্ড ড্রাইভার। তাহলে যেই ড্রাইভারের কোনো দক্ষতা নেই, তাহলে আমরা এখানে লিখে দেব আনস্কিল্ড। তো নিয়মটা আমরা একটু দেখে আসি, নিয়মটা দেখিনি। প্রেপোজিশনের পর যদি নাউন থাকে, এই যে এখানে আমরা দেখেছিলাম একই নিয়ম, এবং প্রেপোজিশন আর নাউনের মাঝে যদি গ্যাপ থাকে তবে উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এইখানে লিখে দেব হচ্ছে আনস্কিল্ড ড্রাইভার। এই আমরা লিখে দিলাম আনস্কিল্ড। তারপর বলছে অ্যান্ড ড্যাশ পাসার্স বাই, অ্যান্ড ড্যাশ পাসার্স বাই। এই পাসার্স বাই প্রতীক একটি নামবাচক শব্দ। তার আগে কি আছে? তার এন্ড এর আগেও একটা নামবাচক শব্দ আছে, তার আগে একটি অ্যাডজেক্টিভ বসেছে। আবার পাসার্স বাই একটি নামবাচক শব্দ, তার আগেও একটি অ্যাডজেক্টিভ লিখবো। নিয়মটা দেখে নাও, খুব সহজ নিয়ম। নাউনের আগে যদি গ্যাপ থাকে তবে সাধারণত সেই গ্যাপে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে আমরা আরেকটা অ্যাডজেক্টিভ লিখবো। আমরা বলেছিলাম আনস্কিলড ড্রাইভার্স, অদক্ষ ড্রাইভার অ্যান্ড ড্যাশ পাসার্স বাই, এখানে একটি গুণবাচক শব্দ। এই যে আমরা এই যে আনঅ্যাওয়ার, অসাবধান অর্থাৎ অসচেতন পথিকের জন্য, তাহলে দুর্ঘটনা ঘটে আনস্কিলড ড্রাইভার এবং অসচেতন পথিকের কারণে। তাহলে আমরা এখানে কি লিখবো? আনঅ্যাওয়ার লিখবো, লিখে দিলাম আনঅ্যাওয়ার। তাহলে আমরা ৫টি নিয়ম শেষ করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার যে ক্লাসটি তোমরা দেখছো, এই যে নিয়মগুলো আমি দেখাচ্ছি, এইগুলো কিন্তু সম্পূর্ণ সরাসরি আমার নিজের লেখা স্টুডেন্টস হ্যান্ডবুক নামক বই থেকে দেখাচ্ছি। তো এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, নিঃসন্দেহে তোমাদের বইটিও ভালো লাগবে। তে আমি বইয়ের কোন অংশ থেকে এইটি তোমাদেরকে দেখাচ্ছি, চলো এক নজরে খুব সংক্ষেপে আমরা বইয়ের সেই অংশটি আমরা দেখে আসি, তারপর আমরা এই ক্লাসটি শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো বইয়ের সেই অংশটি যেখান থেকে আমি তোমাদেরকে এতক্ষণ প্রশ্নটি দেখালাম। আর যেহেতু প্রশ্ন নম্বর 1 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের প্রশ্ন নম্বর 1 এ থাকবে। তো এই যে চ্যাপ্টার 1, আমার বইয়ের মধ্যে চ্যাপ্টার 1 এ এটি দেওয়া আছে। তো এই যে এখান থেকে বইয়ের মধ্যে আমি যেভাবে দিয়েছি দেখো, প্রথমে একটু প্রাথমিক রুলস, ফিল ইন দ্য গ্যাপস এর কিছু প্রাথমিক রুলস এখানে দেওয়া আছে। বেশ কয়েকটা চ্যাপ্টারে আমি এই নিয়মগুলো বর্ণনা করেছি। এখানে আছে ফরমেশন ওয়ার্ড, অর্থাৎ এই যে আমরা কিভাবে কোনো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ গুলো ফর্মগুলা তৈরি করি, এইগুলা সেইগুলা দেওয়া আছে, এবং পাশ দিয়ে আবার ব্যাখ্যা দেওয়া আছে যে কোনটি কখন ব্যবহৃত হবে। তারপরে স্টেপ 2 তে আছে রুলস অফ দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এইখান থেকে আবার শূন্যস্থান নিয়মের নিয়ম দেওয়া আছে। তবে আমি এখান থেকেও দেখাই না, এইসব নিয়মের মধ্যে থেকেও দেখাই না। আমি তো সরাসরি তোমাদের ব্যাখ্যামূলক বিশ্লেষণ দেখিয়েছি চ্যাপ্টার 3 তে। আমরা একটু চ্যাপ্টার 3 তে যাই। এই যে এইখান থেকে স্টেপ 3, সরি চ্যাপ্টার 3 নয়, স্টেপ 3, এটা চ্যাপ্টার 1 এ আছি আমরা। তো এই যে স্টেপ 3 তে বলা হচ্ছে প্র্যাকটিস শিট উইথ অ্যানালাইসিস। দেখো এই যে এখানে এইটি আমাদের প্রশ্ন, এটি আমাদের আনসার,
তারপর এই যে প্রশ্নটি কেন, উত্তরটি কি হলো, কোন কারণে আমাদের উত্তরটি এই যে যেমন ভ্যালুয়েবল কোন কারণে হলো, এখানে সেটি লেখা আছে। বি এর আনসার এই যে ব্যাখ্যা সহকারে। আমি এতক্ষণ যে রুলস গুলা দেখাচ্ছি। তারপরে এই যে এখানে আবার অনেক বি এর উপরে অনেক নোট দেওয়া আছে। অর্থাৎ বোঝানোর ক্ষেত্রে যদি কোথাও নোটের প্রয়োজন পড়ে আমি সেগুলা দিয়েছি। দেখো এটা সি এর নিয়ম, তারপরে এটি ডি নাম্বারের নিয়ম, এটি ই নাম্বারের নিয়ম। এইভাবে কিন্তু এই যে পর্যন্ত ১০ টি নিয়মই কিন্তু ব্যাখ্যা করা আছে। তো এই তো ১ নম্বর। এবার আমরা ২ নম্বর প্রশ্ন দেখি। ঠিক একইভাবে এই যে আমাদের সেই নিয়ম বিশ্লেষণ। আমরা যদি ৩ এ যাই, এই আমাদের প্রশ্ন। এইখান থেকে আমাদের সেই নিয়মগুলা যেভাবে দেখিয়েছি, কোনো বাজারে কোনো বই নেই যে বইয়ের মধ্যে এইভাবে প্যাসেজ দিয়ে, অনুচ্ছেদ দিয়ে তারপর নিয়মগুলা এইভাবে বর্ণনা করা বাজারে কোনো বইয়ে তোমরা পাবে না। নিঃসন্দেহে আমি এইজন্য তোমাদের বইটি দেখালাম। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, নিঃসন্দেহে আমার বইটিও তোমাদের ভালো লাগবে। তো আমি তোমাদের দেখাচ্ছিলাম যে হুবহু আমার বইয়ের কোন অংশ থেকে আজকের ক্লাসটি নিয়েছি। আমি যে সব কিন্তু ব্যাখ্যা করা, প্রত্যেকটি নিয়মের বিশ্লেষণ দেওয়া আছে। তো আমি আজকের ক্লাসটি দেখাবো যেখান থেকে আমি আজকের প্রশ্নটি দেখালাম। সেটা কোথায়? হ্যাঁ, এই যে এই ১০ নম্বর থেকে আমি দেখেছি, রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ বিকাম আ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। এই যে এই প্রশ্নটি হুবহু আমি আজকে তোমাদেরকে দেখিয়েছি এবং এই যে নিচে এই নিয়মগুলো আজকে আমি তোমাদের সাথে বর্ণনা করেছি। এই সব নিয়মগুলা বইয়ের মধ্যে দেওয়া আছে। তো বন্ধুরা, ওই যদি আমার ক্লাসটি ভালো লাগে, আমি আগেই বলেছি বইটিও তোমাদের ভালো লাগবে। তো চলো বইটিও আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আমরা ক্লাসটি শুরু করে নিই। চলো আমরা ক্লাসে ফিরে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বইটি তোমরা দেখেছো। তাহলে বইয়ের কোন অংশ থেকে আমি আজকের এই প্রশ্নটি দেখাচ্ছি তাও কিন্তু তোমরা দেখে ফেললে। এখন কথা হচ্ছে এই বইটি যদি তোমাদের ভালো লাগে, আজকের ক্লাসটি ভালো লাগলে বইটি ভালো লাগবে। তাহলে এই বইটিও তোমরা পেতে পারো। কিভাবে পেতে পারো? এই ক্লাসের শেষে আমি তোমাদেরকে সেটিও দেখিয়ে দেব। বইটি তোমরা কিভাবে পেতে পারো। আসো আমরা ক্লাসটি শেষ করি। Many ড্যাশ অ্যান্ড ড্যাশ ভেহিকলস। তাহলে বলছে অনেক ড্যাশ এবং ড্যাশ ভেহিকলস। তো এই যে ভেহিকলস লেখা আছে এটি একটি নামবাচক শব্দ। তো এই প্রশ্নটি বোঝানোর জন্য আমি তোমাদেরকে প্রথমে এফ সমাধানটি করব না। এফ এর সমাধানটি না করে আমরা জি নাম্বার সমাধান করব। কেন করব সেটা আমি বলছি, তোমাদের বোঝানোর সুবিধার্থে করব আমি। তো প্রথমে আমরা জি নম্বরটা দেখে নিই। তো বলছে এই যে ভেহিকলস এটি হচ্ছে একটি নামবাচক শব্দ, যানবাহন। এইটি যদি নামবাচক শব্দ হয়, তো নামবাচক নাউনের আগে কি দেখেছি আমরা? এই যে এখানে আমরা দেখেছিলাম নাউন ওয়ার্ডের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে নিঃসন্দেহে এখানেও একটা অ্যাডজেক্টিভ বসবে। তো বলছে ম্যানি ড্যাশ অ্যান্ড ড্যাশ ভেহিকলস। তো বলছে অনেক ড্যাশের কথাটা আমরা একটু পরে বলবো, এবং ড্যাশ ভেহিকলস মানে কোন জাতীয় ভেহিকলের কথা বলছে, কোন জাতীয় যানবাহনের কথা বলছে। তো এই রান অন দি স্ট্রিট অর্থাৎ রাস্তায় চলাচল করে। তাহলে কেমন যানবাহন? যেহেতু আমাদের গল্পটা আছে সড়ক দুর্ঘটনা নিয়ে, তাহলে কোন জাতীয় যানবাহনের কথা বলছে? এখানে আনলাইসেন্সড কিছু শব্দ তোমাদেরকে অনুমান করতে হবে। তাহলে কোন জাতীয় ভেহিকলস, কোন জাতীয় যানবাহন? আনলাইসেন্সড, মানে যেই গাড়ির কোনো লাইসেন্স নেই। তাহলে আমরা এখানে আনলাইসেন্সড লাগিয়ে দেবো। নিয়মটা কি? দেখো নিয়মটা দেখাই। গ্যাপের পর যদি একটা নাউন, গ্যাপের পর একটি নাউন ওয়ার্ড ভেহিকলস দেওয়া আছে, এই আমাদের ভেহিকলস। এইটি নিয়ম হলো নাউনের আগে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে সাধারণত অ্যাডজেক্টিভ লিখতে হবে। তাহলে এইখানে আমরা একটা লিখবো আনলাইসেন্সড ভেহিকলস, মানে লাইসেন্সবিহীন যানবাহন। তো আমরা লিখে দিলাম আনলাইসেন্সড। বলেছিলাম জি আগে দেখব। এবার আমরা এফ নম্বর দেখব। একেবারে সহজ। এবার আমাদের এফ নম্বরের উত্তরটি সহজেই গেছে। কেমন করে? অ্যান্ড এর পরে আমরা এখানে কি লিখেছি? গুণবাচক শব্দ লিখেছি জি নাম্বারে। অ্যান্ড এর পরে গুণবাচক শব্দ লিখেছি। তখন নিয়মটি হচ্ছে অ্যান্ড এর আগেও একই জাতীয় শব্দ লিখতে হবে। দেখো এফ নাম্বারের নিয়ম। এবার আমি এফ নম্বরের নিয়ম দেখাবো। অ্যান্ড এর উভয় পাশের ওয়ার্ড বা ফ্রেজের একই ধরনের পার্ট অফ স্পিচ হয়। অর্থাৎ অ্যান্ড এর পরে যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যান্ড এর আগেও অ্যাডজেক্টিভ হয়। এই যে অ্যান্ড এর আগে হচ্ছে এই গ্যাপটা, তাহলে এখানেও একটি অ্যাডজেক্টিভ হবে। আবার বলছি, অ্যান্ড এর উভয় পাশে ওয়ার্ড বা ফ্রেজের একই ধরনের পার্টস অফ স্পিচ হয়। এইটি আমাদের অ্যান্ড এর আগে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ লিখেছি এই যে নাউনের সাথে সম্পর্ক করে, তাহলে অ্যান্ড এর আগেও একটা অ্যাডজেক্টিভ লিখে দেব। এই অ্যাডজেক্টিভ এবং এই যে এখানে অ্যাডজেক্টিভ লিখেছি দুটি কিন্তু এই ভেহিকল অর্থাৎ এই যানবাহনের গুণাগুণ প্রকাশ করবে। এখানে বলেছিলাম আনলাইসেন্সড, আরেকটা কি বলবো? দেখি আমরা আনলাইসেন্সড আর কি? এই যে ইলিগাল, অবৈধ। তো বলছে অবৈধ যানবাহন এবং আনলাইসেন্সড যানবাহন রাস্তায় চলাচল করে। তাহলে আমরা এই উত্তরটা তাহলে কি লিখবো? ইলিগাল লিখবো। কারণ ওই যে এন্ড এর আগেও যেই পার্টস অফ স্পিচ বসবে, এন্ড এর আগেও সেই একই পার্ট অফ স্পিচ লিখবো। এন্ড এর পরে আমরা এখানে এই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ লিখেছি, তাহলে এন্ড এর আগেও আমরা এখানে একটি অ্যাডজেক্টিভ লিখে দেবো, সেটি কি? ইলিগাল। তো আমরা লিখে দিলাম ইলিগাল। আচ্ছা। তারপরে
দিস ভেহিকলস এই যানবাহনগুলি ড্যাশ অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য পাসার্স বাই। এখন আমরা দেখব যে এই গ্যাপে আমরা কি লিখব। পুরো বাক্যটি আরেকবার পড়ি। দিস ভেহিকলস এই যানবাহনগুলি, এইটা দা, এটা আর্টিকেল, অফ প্রেপোজিশন, প্যাসেঞ্জার্স যাত্রী, অ্যান্ড এবং, দ্য পাসার্স বাই পথিক। খেয়াল করো পুরো বাক্যের মধ্যে কোথাও ভার্ব নেই। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কোথাও ভার্ব নেই, কিন্তু দুটি গ্যাপ আছে। তাহলে নিঃসন্দেহে এই দুটি গ্যাপের কোনো একটিতে ভার্ব বসতে হবে। তো আমরা নিয়মটা দেখি। নিয়মে কি বলছে? আমি যে কথাগুলো বললাম সেগুলোই আছে। সাবজেক্ট নাউন প্রোনাউনের পর ভার্ব লিখতে হবে। এখানে দিস ভেহিকলস হলো বাক্যের সাবজেক্ট। এই হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। কিন্তু তারপরে আর কোথাও ভার্ব নেই। তাহলে এই গ্যাপে অথবা এই গ্যাপে কি বসতে হবে? ভার্ব বসতে হবে। এখন আমরা দেখে নিই যে কোন গ্যাপে ভার্ব বসবে। আচ্ছা, এই গ্যাপটা যদি আমরা খেয়াল করি, খেয়াল করো এ আমাদের আর্টিকেল দা, এ আমাদের প্রিপোজিশন অফ। ঠিক এইখানে আমরা এই কথাটি পড়েছিলাম। আর্টিকেল দা এবং প্রিপোজিশন অফ এর মাঝখানে নাউন বসে। তাহলে এই যে দা আর অফ, তাহলে এখানে নাউন। এখানে আমরা ভার্ব ওয়ার্ড লিখতে পারছি না। এই যে একটি মাত্র ভার্ব ওয়ার্ড আছে আমাদের প্যাসেজের মধ্যে। তাহলে এখানে আমরা সেই ভার্বটি লিখতে পারলাম না। তাহলে আর একটি মাত্র গ্যাপ আছে, সেখানেই ভার্বটি লিখব। তখন বাংলাটা কি হবে? দিস ভেহিকলস কজ এই যানবাহনগুলো কারণ হয়ে দাঁড়ায়। দ্য ড্যাশ অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য পাসার্স বাই পথিক যাত্রী এবং পথিকদের কিসের কারণ হয়ে দাঁড়ায়? কি আছে দেখি আমরা এখানে? এই যে মৃত্যু। এই যে আমরা এইখানে সেই নাউনটা লিখব, মৃত্যু। আর এখানে কি লিখব? এই যে আমাদের কজ। তাহলে এই কজটাকে লিখে নিই। এই আমরা কজ লিখলাম। এবার হচ্ছে আমাদের এই নিয়মটি লিখতে হবে। এটি এইখানে আমি বলেছিলাম তোমাদেরকে যে সি নাম্বার বোঝাইতে গিয়ে যে আর্টিকেল দা এবং অফ এর মাঝখানে আর্টিকেল দা এবং প্রিপোজিশন অফ এর মাঝখানে নাউন বসবে। এই আমাদের আর্টিকেল দা, আমাদের প্রিপোজিশন এখানে নাউন বসবে। নিয়মটি আগে দেখে নাও, আগের নিয়মটি যে আর্টিকেল দা এবং প্রিপোজিশন অফ এর মাঝখানে যদি গ্যাপ থাকে তবে উক্ত গ্যাপে নাউন বসে। একটি মাত্র নাউন আমরা ভায়োলেশন আগে লিখেছি, আর একটি মাত্র নাউন আছে ডেথ, আমরা লিখে ফেললাম ডেথ। এবার সবার শেষটি। বাট ম্যানি অফ আস কিন্তু আমাদের অনেকেই আর ড্যাশ অফ দিস ডেঞ্জার। বাট ম্যানি অফ আস আর ড্যাশ অফ দিস ডেঞ্জার। খেয়াল করো এই বাক্যের মধ্যে আমরা লিখব কি? ছোট্ট নিয়মটি হচ্ছে এই গ্যাপের আগে একটি বি ভার্ব আছে। এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এটি কিন্তু বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব বলি আমরা একে। তাহলে এই বি ভার্বের পরে এখানে কোনো আর্টিকেল নেই। আর্টিকেল বা ডিটারমিনার, তোমরা ডিটারমিনার তোমাদের সাথে আলাপ করা হয় না, যাই হোক আমরা অ্যান্ড দা আর্টিকেল এখানে নেই। তো সাধারণত বি ভার্বের পরে যখন আর্টিকেল না থাকে বা ডিটারমিনার না থাকে, তখন তারপরে একটি অ্যাডজেক্টিভ বসে। সাধারণত অনেক ক্ষেত্রে সরাসরি এখানে আর্টিকেল না থাকলেও এখানে নাউন বসতে পারে। আমাদের নিয়মটি হচ্ছে যদি বাক্যের মধ্যে বি ভার্ব থাকে, বি ভার্বের এখানে যদি কোনো ডিটারমিনার বা আর্টিকেল অ্যান্ড দা কিছু না থাকে, তখন এখানে সরাসরি একটি অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখন আমরা খুঁজবো কোন অ্যাডজেক্টিভটা আমাদের বাকি আছে। বাট ম্যানি অফ আস আর ড্যাশ অফ দিস ডেঞ্জার। কিন্তু আমাদের অনেকেই এই বিপদ সম্পর্কে কি এই যে সচেতন নয়। তাহলে আমরা লিখব অসচেতন। নয়, যেহেতু বাক্যের মধ্যে কোনো নট নেই, তাহলে আমরা বলব আমাদের অনেকেই এই বিপদ সম্পর্কে অসচেতন। তাহলে খেয়াল করো এই শব্দটি আমরা ইতিমধ্যেই লিখেছি কোথায়? এই যে আমরা নাম্বারে লিখেছিলাম, আবার আমরা এখানে লিখতে বাধ্য হচ্ছি। খেয়াল করো এখানে ৯ টি গ্যাপ আছে। তোমাদের ইনস্ট্রাকশন এরকম থাকবে। যদি শব্দ কম থাকে তখন লেখা থাকবে ইউ ক্যান ইউজ আ ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। তুমি কোনো শব্দে একের অধিকবার ব্যবহার করতে পারো। এখানে যেহেতু একটি শব্দ আমাদের কম আছে, তাই আমরা এই শব্দটা আমাদের প্রয়োজনে ২ বার ব্যবহার করেছি। তো আমরা লিখে দিলাম এখানে আনওয়্যার। এই যে নিয়মটি আমি একটু দেখিয়েছি, আরেকবার দেখে নাও। বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পর কোনো আর্টিকেল ডিটারমিনার না থাকলে, অর্থাৎ এই যে এখানে কোনো আর্টিকেল ভার্বের পরে বি ভার্বের পরে এখানে আর্টিকেল ডিটারমিনার না থাকলে এরপর সাধারণত অ্যাডজেক্টিভ লিখতে হবে। তো আমরা সেই অ্যাডজেক্টিভটা লিখলাম কি? আনএওয়ার। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন ছিল। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে সেগুলো অ্যাডভার্ব হয়। কিন্তু অনেক শব্দ আছে যেগুলো শেষে এলওয়াই থাকা সত্ত্বেও সাধারণত তারা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। আসলে তার একটি ছোট্ট লিস্ট দেখে নিই। এই যে এই ছোট্ট লিস্টটি তোমরা মুখস্থ রাখবে। সিকলি রোগাক্রান্ত, ফ্রেন্ডলি বন্ধুসুলভ, হোলি পবিত্র, লোনলি একাকী, কস্টলি মূল্যবান, ডেডলি মারাত্মক, লাইকলি সাদৃশ, লাইভলি জীবন্ত, টাইমলি সময়োপযোগী, এল্ডারলি বয়স্ক, মান্থলি মাসিক। এই যে দেখো এইগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণত এই শব্দগুলোর শেষে এল-ওয়াই থাকা সত্ত্বেও এরা অ্যাডভার্ব হিসেবে বসে না। এরা সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে বসে। এই কয়টা শব্দ মুখস্থ রাখবে, মোস্ট কমন এইগুলা।
আর আমরা মনে রাখবো সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে সেটি অ্যাডভার্ব হয়। বন্ধুরা আজকে আর নয়, এবার তোমাদেরকে বলেছিলাম যে তোমরা বইটি কিভাবে পেতে পারো। এই বইটি তোমাদেরকে দেখিয়েই আমি আজকের ক্লাসটি শেষ করব। চলো আমরা এখন বইটি দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো সেই বইটি যেখান থেকে আজকে আমি তোমাদের ক্লাসটি দেখিয়েছি। তো এই বইটি স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস 9, 10 অ্যান্ড এসএসসি। তোমরা যারা 27 সালের এসএসসি পরীক্ষার্থী এবং 2025 সালে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, এই বইটি হচ্ছে তোমাদের জন্য। এই বইয়ের 21 পাতা থেকে আমি সরাসরি একটি প্রশ্ন তুলে এনে এবং সেইখান থেকে নিয়মগুলা তুলে এনে আজকের এই ক্লাসটি তোমাদেরকে আমি দেখিয়েছি। আমার মূলত এই বইয়ের সকল প্রশ্নই একইভাবে আজকে যে নিয়মগুলো তোমরা দেখেছো এইভাবে নিয়ম সন্নিবেশিত দেওয়া করা আছে এবং সেই নিয়মগুলো দিয়ে আমি তোমাদের ক্লাসটি দেখাই। তো আমার ক্লাসটি ভালো লাগলে নিঃসন্দেহে এই বইটিও তোমাদের ভালো লাগবে। এই বইটি তোমরা যদি পেতে চাও তাহলে আমি দুটি মাধ্যম ব্যবহার করে এই বইটি পাঠিয়ে থাকি। তো সাধারণত প্রথম মাধ্যমটি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এরপর কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। কিন্তু আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে বেশি পছন্দ করি, এটি আমার কাছে অ্যাভেলেবল মনে হয়। তো তোমরা যদি এই বইটি পেতে চাও আমার সাথে যোগাযোগ করতে হবে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর নম্বরটি হচ্ছে 01740717656 এই নাম্বারে। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে ৩৪০ টাকা। ৩৪০ টাকার বিনিময়ে তোমরা এই বইটি পেতে পারো। আর এর পরের যে বইটি এইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক 10। এইটা সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি ২০২৬ সাল, অর্থাৎ ২০২৫ সালে তোমরা যারা ক্লাস 10 এ, এই বইটি তোমাদের জন্য। এই বইটি থেকে আমি আগামীকালকেই একটি ক্লাস সাবমিট করব। তো এই বইটি তো তোমরা যদি পেতে চাও তাহলে একইভাবে বিক্রয় মূল্য দিতে হবে ২৯০ টাকা। আর যোগাযোগ করতে হবে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01740717656 এই নাম্বারে। আমার তৃতীয় বইটি হচ্ছে ফর ক্লাস 6 অ্যান্ড 7, অর্থাৎ ২০২৫ সালে তোমরা যারা 6 এবং 7 এ পড়ো এই বইটি তাদের জন্য। তো ২ ক্লাসের জন্য একই বই কি করে হলো? কারণ তোমরা জানো 6 এবং 7 এর সিলেবাস 100% সেম। একই রকম সিলেবাসে তোমরা 6 এবং 7 এ পড়ে থাকো। তবে এই বইটির মধ্যে ২ টি অংশ করা আছে। 6 এবং 7 এর ক্লাসটি মডেল কোয়েশ্চেনগুলো আলাদা, আলাদা করে দেওয়া আছে। এই বইটিও যদি তোমরা পেতে চাও তো একইভাবে যোগাযোগ করতে হবে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং 01740717656 এই নাম্বারে। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে ২৯০ টাকা। তারপরে আমার শেষ বইটি, এই বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস 6 টু 9 অথবা 10 বলতে পারো তোমরা। অর্থাৎ তোমরা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীতে যারা একই বইয়ের মধ্যে সমস্ত গ্রামারগুলো নিয়ে শিখতে চাও, প্র্যাকটিস করতে চাও, সমস্ত নিয়মগুলো আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি এইভাবে নিয়মগুলো দেওয়া আছে 6 টু 10 একই বইয়ের মধ্যে। তো এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে ৩৫০ টাকা। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বই। আর যোগাযোগ করতে হবে একই নম্বরে 01740717656 এই নম্বরে। তো বন্ধুরা বইটি তোমরা দেখেছো। এই বইটি তোমরা কিভাবে পেতে পারো আমি তাও দেখিয়ে দিয়েছি। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে নিঃসন্দেহে তোমাদের আমার বইটিও ভালো লাগবে। তাই আজকের আর নয়, তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের নিশ্চয়ই মুখের মধ্যে একটি এইরকম গোমড়া ভাব না হয়ে একটি মুখে হাসি থাকার কথা। আর যদি সত্যি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই বিদায় নেওয়ার আগে ক্লাসটিতে একটা লাইক, একটি কমেন্টস করবে। এগুলো করলে আমার ক্লাস করতে আমি উৎসাহ বোধ করি। তারপরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমার সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য। আর সবচেয়ে ভালো হবে যদি বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আজকে আর নয়, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।